অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ২০ প্রথম অংশ পর্ব সংখ্যা ২০ বর্ধিত অংশ লেখনীতে তেজস্মিতা মুর্তজা গল্প পাঠে আমি অরোরা ইসলাম মানে পর্ব সংখ্যা ২০কে দুই ভাগে ভাগ করছে প্রথম অংশ এবং বর্ধিত অংশ টেনশন কইরো না আবার তোমরা যাই হোক বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা তখন ঈশার আজান পড়েছে চারিদিকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল কিন্তু চেহারায় উদ্দীপনাহীন ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অচেতন বিশাল দেহটা বহন করে মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব আমজাদ সাহেব এখন পুরোপুরি অচেতন সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল, এখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে। সে এক কুকুরের কাছ থেকে ছাড় পেয়ে আরেক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তুর শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখের সে লোলুপ দৃষ্টি, যখন তার পর্দা হাঁটানো হচ্ছিল কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল পলাশ কিছু বলেনি, হয়তো পিস্তল অথবা খ্যাপা জয়ের স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য জয়ের জানা নেই। পলাশের শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কি করতে পারে পরবর্তীতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল, একবার পা ফসকালে তিনজনেই ঘাড়ে শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলছিল, ধরো এটা। অন্তুর বুকে ধরফরানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবুও সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনাটার হিসাব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার সবচেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তুর আব্বু একটা বাহু আলগে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছে না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো সে এসব করছে কেন। ননসেন্স কাজকর্ম সব। সে যুবক সেবক হিসাবে এসব করতে পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আরমিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখলো আরমিনকে, চোখ দুটো আক্রোশে জলজল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওইখানে ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে তার বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখল অভ্যাসবশত। যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়নাটা মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেলল। চোখে এসে পানি জমল একদলা। ভেতরের যন্ত্রণা ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে, তুই তো জবাই হয়ে গেছিস, তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন এসব নাটক কি না করলেই না? যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে এক রতি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তার দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাট। ২২ বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সে ইঁদুরে তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকেই খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরো দুটো পুরুষ অবয়ব। চট করে হোলস্টারে হাত গেল, পিস্তলটা বের করে তাক করে ধরল। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছি মিছি গম্ভীর হলো, ভেতরে যাননি কেন? আর একটু হলে খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মশকরা অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। পর মুহূর্তে দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল, ক্ষণকাল চোখে ফিরল না। জয় সিগারেট ধরিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নরবরে দেহটা দুজন কনস্টেবলের ভারে দিয়ে শরীরের ঢাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল, মুখ ঢেকে নিন অন্তু। ওখানে কি হয়েছে পরে শুনছি। অধিকারবোধ অথবা কর্তব্য যাই হোক, ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো যান তাহলে, আমার গাড়ি আসবে। ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। মুস্তাকিন হাসল, খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ দুলালো। ওরা চলে যেতে জয় পেছনে তাকায়।
পুরনো দোতলায় রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে আছে একদিকের কাণ্ডে। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো মুস্তাকিন। সে লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চির ওপর। বেশ কিছুক্ষণ মুস্তাকিন মেয়েটিকে দেখল। আসলে যা সহজে পাওয়া যায় না তা হুট করেই পেলে মানুষের আগ্রহ পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সে আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, আজ যাচ্ছে। যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীর হেঁটে এসে অন্তুর পাশে বসল। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধহয় অন্তুর মতো হয়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপর দুহাত একত্রে করে থুতনি ঠেকিয়ে আনমনে চেয়ে আছে। অন্তুর দেহে সেখানে বসেছিল, তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেই দিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা। বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্য বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বহুল মেজের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। একরোখার মতো বলে উঠল মুস্তাকিন, আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার, বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরে কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনের দুটো, কারটা প্রাধান্য দেব? আমারটাকে। এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণা সংমিশ্রণে ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভেবেছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি ম্যাডাম। যখন উপরমহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামিকে ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সে চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না। তার নিজের কথার ভাবার অবকাশ নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ফিরে আসে আব্বুর কানের সেই সিগারেটের পোড়ার ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ, কুলসিত জীবনকে ফেলে নির্জন জনমানবহীন দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে, পরনে সাদা ধবধবে পাঞ্জাবি। এত অভিজাত্য লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে তারা হেঁটে যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, তারা চলছে, আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার। রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল। এত তাড়াতাড়ি রাত নামলো? সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরতে উল্টাতেই মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়লে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। মানে এখানে এই জিনিসগুলা ছিল। মানে অন্তু দৌড়ে তার বাবার কাছে গেল, তার বাবার তর্জনী হাতের আঙুলটা ধরলো, এগুলো সম্পূর্ণই কল্পনা ছিল। অন্তু এত পরিমাণে ডিপ্রেসড হয়ে গেছে, সে কল্পনায় সবকিছু মনে করো যে চিন্তা করছে যে এই জিনিসগুলা, সেই জিনিসগুলা সে কল্পনায় দেখছে। তো এইগুলা এখানে বর্ণনা করা হয়েছে, বুঝলা? তো মানে সে কল্পনা করতে করতে সে মাথা ঘুরে পড়ে গেছে। তার নাক দিয়ে রক্তের প্রবাহ নামছে এবং দাঁতই লাগে গেছে। দাঁতই বুঝো? মানে 2 দাঁত একসাথে হয়ে আটকে গেছে। তো এখানে বলা হচ্ছে, মুস্তাকিন বলছে অন্তু যদি দাঁত খুলে দেওয়া হয়, তাহলে মানে দাঁত 2টা আলাদা করে দেওয়া হয়, তাহলে ওর ঠোঁট কেটে রক্ত বের হয়ে যাবে, এরকম অবস্থা। ডাক্তার পালস রেট চেক করে কবজি ধরেই বললেন, কিসের ট্রমায় আছে এইটুকু মেয়ে? পোশাকের এই হাল কেন? আপনার কে হয় মেয়েটা? মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর? জানে না ও। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখির কেসটা হাতে নেওয়ার পর পলাশী তাকে হুমকি দিয়ে চিরকুট পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার হুমকি দিয়েছিল। আখির রেপ এবং মার্ডারের সাথে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথাই পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রার
বুপ্রেনরফিন ড্রাগ ইনজেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেসব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছে লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এর প্রশ্ন উঠলে চিকিৎসাবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু সেখানে স্বয়ং আপনি তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ওসবের আর দরকার নেই। অন্তু, অন্তু, মানে ওই মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নয় অফিসার। ওর কন্ডিশন যেটুকু দেখছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিংক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরকা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকাতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম প্রেশার ইম্প্যাক্টেড তার মানসিকতার উপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাসি হিসাবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে? মুস্তাকিন থামালো। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি। তবে অন্তু এক্স্যাক্ট অবস্থা জানতে জানতে চাচ্ছি। আমিও জানি না ওর কি হয়েছে, ওর কি অবস্থা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার। মেন্টালি প্রেশার ফিল হচ্ছে অতিরিক্ত, যে কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। ইলিউশন আসছে মস্তিষ্কে। হি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। মানে যে আমি বললাম না যে ও হলো বারবার ওর হ্যালুসিনেশন হচ্ছে, ওই যে ওর বাবার হাত ধরছে, এই জিনিসগুলো ওর আসলে হ্যালুসিনেশন ছিল এবং অতিরিক্ত মাত্রায় হ্যালুসিনেশন হওয়ার কারণে ওর নাক মুখ দিয়ে রক্ত চলে আসছে। বুঝছো? এটাই বলা হচ্ছে। আচ্ছা, আবার দৃশ্যপট অন্যদিকে গেল, বুঝছো? নির্বাচনের সকালে ঘুম ভাঙল 10টায়। এখন অবধি বাইরের সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্রে এজেন্ট হিসাবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সবকিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়ে যায়। আবার সারাদিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠা দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তে এত মারধর সহ্য করেও তুলি ওই বাড়িতে রয়ে গেছিল। হামজা আনতে যায়নি। আসলেও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপে হামজাকে বহুদূর টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এইসব বাল বেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছু বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে, চিন্তিত মুখ, উদ্বেগে ভুরু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছে। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ দুদিন হলো তার সাথে কথা বলে না। এরকম বেহুদা কাজে যে জয়ের প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতা তার। তাও আবার অহেতুক সব কারণে এসব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরি রঙা একটা শার্ট পরে বেরিয়ে গেল বাইরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলায় ওয়ার্কশপে কাজ চলছে। রাস্তায় লোকজনের চলাচল দেখল। কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনো সেটে রাখা, অথবা ঝুলছে ওপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গি অন্যরকম অভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল, বেল্ট খোলা, হাতে একটা রূপালী বালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল, তারা হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসল। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো। দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করার জন্য।
ডেয়ারি ফার্মের পেছনে মাঝারের আস্তানা, সেখানে ঢুকতে নাক কুচকে ফেলল রাহাত। ভাই, কেন ঢুকতাছেন? বাইরে খাড়াইয়া দুধওয়ালা ব্যাটারে ডাইকা আনি, গন্ধ লাগতেছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মা, তাই তোমায় ভালোবাসি। শোনো, জয় কিন্তু নিজের স্টাইলে গান বানায় গান বলছে, ওই জন্য আমি ওইটুকু সুর দিতে পারিনি। যাই হোক, বুঝছো? গোয়ালের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে ভেতরের দিকে গেল। রাহাত বুঝল না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গি কাঁসা মারতে মারতে এগিয়ে গেল ডেয়ারি ফার্মের চারপাশে দিয়ে উঁচু দেওয়ালের দিকে। তখনও গান গাইছে, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 জয়, জয় আমিরের বাংলার জয়। থেমে গেল। আরে শালার, আবার গান ধরলো, জয় বাংলা, বাংলার জয়। লুঙ্গির কাঁসা পেছনে গুজে এক লাফে চড়ে গেল পাঁচিরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশে মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়, সেখানে মাঝারের শুধু চেয়ার, স্ক্যাচে ভর করে বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু একটা থাকে, তো মানুষের সেটা রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লাহময় নিজের রূপের ধরা বদলে আসল রূপে চলে আসতে মানবজাতি সময় নেয় না। মানে এখানে মাঝার যে প্রথমে জয় বলে না যে আমি জয়ের সাথে আছি, তোর সাথে আছি, কিন্তু এই যে এদিকে যে লুকায় লুকায় মাঝারের সাথে আছে, এই জিনিসটাই বলল, বুঝছো? এতদিন পলাশ স্বীকার করতো না যে মাঝারের সাথে সম্পর্ক ভালো, আবার তলে তলে হামজা ও জয়কে হাতে রেখেছে নিজের শক্তি, কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ ওপাশ করে ঘাসের ওপরে বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকারদের মুখোশ নেহাত মুখোশ, অথচ মানুষ যে মুখোশ পরে ভালো মানুষদের ধোকা দিয়ে তাদের সাথে মিশে থাকে, এটা বোধহয় খুব সস্তাভাবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের উপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন সদিচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনোদিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যে রূপ প্রকাশ করে মানুষকে ধোকা দেওয়া সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ, এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতা আছে, নিজে সে গুণটাকে সে ভালোবাসে। দুধ চা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্র্যাগার নিল প্রয়োজনে প্রতিরক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, শোন কন ভাই, বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেইনমেন্ট ব্রো। আচ্ছা, কাহিনী এবার অন্যদিকে আসলো, বুঝছো? নিঃশব্দ শীতের রাত, 1:30টা পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থ্যাতলানো মার হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব। মাথাটা শূন্য, জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো, আমজাদ সাহেব ভর্ৎসনা করেছিল তাকে। অন্তিক জব্বর তেরা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই। সেই দিন ওনার তাচ্ছিল্যটুকু গম্ভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনে ভালোবাসার শাসনটুকু এড়িয়ে গিয়েছিল। জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপল। সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়াকে এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার, কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সে গহনা বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেন-তেন মাহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ। সুদের টাকা দেওয়ার জন্য এই যে আয়টা হওয়ার কথা, তা পলাশের ছেলেদের প্রতিদিনের টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলত। দোকানের ভাটা পড়তে শুরু করলো। অন্তিকের নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজি ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকনি আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসাব নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জায় মরণের এই কথা বাড়িতে বলার সাহস পায়নি।
যতদিন সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখটা সে হারিয়ে ফেলেছিল। যে আব্বুকে টক্কর দিতে এত কিছু, সে টক্করের খেলায় তখন তার ধ্বংস নেমে এলো। সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠেছিল। মার্জিয়া জেদি মেয়ে, তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকের। সে ঋণে ডুবে যায় মৃত। আবার মার্জিয়া বাপের বাড়ির গহনাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এই বাড়ির লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মার জন্য সহ্য করতে পারেনি কোনোদিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল বেরিয়ে পড়ল। সে কান্নায় আওয়াজ অথবা মুখের অঙ্গভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনোদিন আন্দাজ করার সুযোগ পায়নি। ভালোবাসলে মূল্য চুকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসাবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে সে কিসের দায়ে বলি হলো পলাশের হাতে? বোন হিসাবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলায় সেসব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছে অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বাঁকিয়ে হাসল। নিশ্চয় জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তো আর উল্লাস যাপিত হচ্ছে। একের পর এক বোমা, আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের ওপরে এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটল। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন। তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদে সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাসে ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামল উল্লাস। তবুও দূরে থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে। তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওইভাবে। এটা চলে আসছে এমনভাবেই। সে অসুস্থ হলে আমজাদ সাহেব ঘরে আসতেন না। বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তুকে বসে থাকে সেভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ। তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে। সংকোচ জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনো মনে হচ্ছে এবার তার সাথে আবার কোনো নরকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার প্রায় প্রাণ নেই। চোখে দৃষ্টিতে চঞ্চলতা নেই। নজর থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তরিত পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না। শক্ত হয়ে বসল। এতক্ষণে আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের উপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ল আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানো কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে।